এবং সারা বিশ্ব থেকে এখানে শিক্ষা গ্রহণ করার জন্য সব ছাত্ররা এখানে আসতেন। বেদস্য নির্মল চক্ষু, জ্যোতিষ বলতে আসলে কি? মানে জ্যোতিষের এমন পাঠ রয়েছে যে সমস্ত শাস্ত্রেও যদি জ্যোতিষ না হয় থাকে তাহলে অন্ধকার। হাত দেখে, হাতের মধ্যে ভাগ্য বিচার করা থাকে, তোমার নাকটা কি রকম এবার বিচার করে মানুষ চোখে তো ভুটা কি রকম, কতটা অ্যাঙ্গেল, কতটা স্টেট, আচ্ছা, এর উপরে কিন্তু একটা বিচার হচ্ছে, সেটা প্রশ্ন জ্যোতিষের উপরে। আচ্ছা, আমাদের কি ধরুন এই যে হাতের রেখা আছে, এই রেখাও কি 6 মাস অন্তর অন্তর কি চেঞ্জ হয়? এটা শুনেছিলাম আগে অনেকের কাছে। ভবিষ্যৎবাণী ফিউচার কি হবে সেটা আমি বলে দিতে পারি, যে কর্মই সব, বা কর্ম করলে ফল, বা যে কর্ম ছাড়া কিছু নেই। তো এর তাহলে জ্যোতিষ করবে কি? আমরা যে কর্ম করে এসছি, আগের জন্মে কি করেছি তার ফলটা আমি ভুগতে হবে। এটা হলো ফিউচার কাকে বলে, ভাগ্য কাকে বলে, ভাগ্যটা আসলে কি? তাহলে এই যে জ্যোতিষ শাস্ত্রটা আমাদের মানুষের জীবনে এটা কতটা কার্যকরী? একটা ছেলের আছে কিন্তু মেয়েটার নেই, তো সেখানে কি বিবাহ কি ছাড়াছাড়ি হয়ে যেতে পারে নাকি? এবার মাঙ্গলিক থাকলেই যে ডিভোর্স হবে সেরকম কোনো কথা নেই। এটা সহজেই বলা যায় যে ভাগ্যটা না থাকলে একটার সঙ্গে উপযোগী। তুমি কর্ম করছো, ভাগ্যে সাপোর্ট নেই, তুমি উঠতে পারছো না। কারো কারো দেখো কর্ম করছো কম, ভাগ্য সাপোর্ট উঠে যাচ্ছে। নমস্কার, বিপিজিআর পডকাস্টের পক্ষ থেকে আমি সুমনা। আজকে নিয়ে এসেছি আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে। তো অবশ্যই আপনাদের সাথে সেটা আলোচনার মধ্যে দিয়ে শেয়ার করব। আর নতুন বছর তো পড়েই গেল। কেমন কাটলো নতুন বছরের প্রথম দিন? কেমন আছেন আপনারা সকলে? আশা করি নতুন বছরটা প্রত্যেকের খুব ভালোর মধ্যে দিয়েই শুরু হয়েছে। এবং আশা করছি এই বছরটা খুব ভালো যাক সকলের। আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত হয়েছেন 12 বছরের অভিজ্ঞ শিলিগুড়ি থেকে আগত জ্যোতিষশাস্ত্রী সুবীর মহন্ত। নমস্কার দাদা। নমস্কার। কেমন সোনাজি, আছেন বলুন? আমি খুব ভালো আছি, আশা করি সকলেই ভালো আছে। এবং একদম। নতুন বছর 2026 সাল সকলের জন্য গুড নিউজ, মানে সালটি একটা অন্যরকম হতে চলেছে। একদম একদম। তো সকলের জন্য শুভকামনা, এবং আপনার চ্যানেলের যারা যারা আছেন দর্শকবিন্দু, সকলের শুভকামনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে তো অনেক দূর থেকে আসতে হয়েছে, শিলিগুড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ, তো মানে জার্নিটা কতটা কিরকম কি লাগলো? কেন প্রচন্ড ঠান্ডা পড়েছে না? অবশ্যই ঠান্ডা তো খুব কদিন পড়েছে, ধরে খুব ঠান্ডা পড়েছে। আমাদের শিলিগুড়িতে খুব শৈত্যপ্রবাহ চলছে। তো তার মধ্যে থেকে আসতে হলো, কারণ আমার খুব ফ্রেন্ডলি এই বিবি চ্যানেলের বাহ বাহ বাহ। সকলেই, আচ্ছা তো আচ্ছা। আসতেই হলো বাধ্য হয়ে। ভালো লাগলো এসে। আমি এই স্থানীয় নবদ্বীপ ধাম যেখানে বসে আছি। তো নবদ্বীপ ধাম সম্বন্ধে কিছু না বললে হয় না, আমি মূলটা পরে আসবো, একদম। মানে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। হ্যাঁ, আজকে আপনার কাছে আমি অনেক কোশ্চেন নিয়ে অবশ্যই রয়েছি, আশায় আপনি উত্তরগুলো আপনার কাছ থেকে আমি পাবো। অবশ্যই। হ্যাঁ, তো আপনার এই আমাদের বিপিজিআর পডকাস্টে আপনার এখানে বসে আমার সাথে, আমার তো খুব ভালো লাগছে আপনার সাথে সাক্ষাৎ করতে পেরে। অবশ্যই আমার তো আপনার আরো কেমন লাগছে বলুন? আমার আরো খুব ভালো লাগছে, কারণ আমি একটা নতুন সেশন চালু করে যাচ্ছি। একদম। এবং এখানে বসে আরো একটা এমন ফিল করছি আমি, যে এটি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, একদম। যিনি 539 বছর পূর্বে জন্মগ্রহণ করেছিলেন। এবং এটি সেই সময়কালে বাংলার শিক্ষার অক্সফোর্ড বলা হয়ে থাকে। অক্সফোর্ড, অক্সফোর্ড। হ্যাঁ। শুধু বাংলা বলতে আমরা যে বাংলা বুঝি সেটা না, কিন্তু বাংলা বলতে তখন থেকে বাংলা ছিল হুম, বাংলা, বিহার, উড়িষ্যা হুম, এবং পুরো নর্থ ইস্ট, একদম। সেই সঙ্গে অবিভক্ত বাংলাদেশ, পুরোটা একটা বাংলার মধ্যে পড়তো। সেই বাংলা শিক্ষা অক্সফোর্ড বলা হতো এই নবদ্বীপ ধামকে। এবং সারা বিশ্ব থেকে এখানে শিক্ষা গ্রহণ করার জন্য সব ছাত্ররা এখানে আসতেন। তো সেই স্থানে আমি আজকে বসে আছি। তো আমি নিজে খুব লাকি মনে করছি আজকে এখানে তোমার সঙ্গে কথা বলবো। না, আপনাকে পেয়েও আমি ভীষণ খুশি হয়েছি দাদা। আপনি যেহেতু এতটা দূর থেকে আমাদের অবশ্যই। এখানে চ্যানেলে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমি আপনার কাছে প্রথমে একটা প্রশ্ন রাখছি, সেটা হচ্ছে ধরুন আমরা আজকে দেখবেন সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব চ্যানেলে খুললে আমরা অনেক জ্যোতিষ, মানে অনেকে নানা রকম বক্তব্য নিয়ে তারা স্পেস করেন বা হ্যাঁ। বলেন। হুম হুম। কিন্তু মানে আমার খুব এটা জানার আপনার কাছে ইচ্ছা, জ্যোতিষ বলতে আসলে কি? বাহ, দেখো, যে প্রশ্ন তুমি করেছো না, হুম, এটা প্রত্যেকের, আশা করি প্রত্যেকটা মানুষের মনে গেঁথে আছে। তোমার প্রশ্ন খুব পজিটিভ, কারণ জ্যোতিষ শাস্ত্র
আজকে তো অনেক প্রচারিত হয়েছে, তো আসলে এর ভিত্তি কোথা থেকে শুরু হয়েছে, আসলে শাস্ত্র কি, হুম, আমরা অনেকেই জানি না। না জেনে আমরা এটাকে উপহাস করে দেই, কিংবা এর একটা বিকৃত আমরা অনেক কিছু বলে ফেলি। তো আসলে দেখো, জ্যোতিষ শাস্ত্রটা হলো, শাস্ত্রে বলা হয়েছে বেদস্য নির্মল চক্ষুম, মানে আমাদের যে ধর্মগ্রন্থ বেদ, সেই বেদের নির্মল চক্ষু বলছি। যদি জ্যোতিষ শাস্ত্র না থাকে তাহলে বেদ অন্ধকার। যেমন একটা মানুষের চোখ যদি না থাকে, সে সম্পূর্ণ জগৎ অন্ধকার। একদম। তো সেরকম শাস্ত্রে বলছে বেদস্য নির্মল চক্ষু জ্যোতিষ। আচ্ছা। কারণ এই জ্যোতিষ শাস্ত্রটা দেখো, একটা সময় আমাদের যে জ্যোতিষের জনক বলা হয় তার নাম পরাশর ঋষি। পরাশর ঋষি, যার পিতা তার নাম হলো ব্যাসদেব, হুম হুম। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। তো ব্যাসদেব যখন 18টা পুরাণ রচনা করলেন এবং বেদকে বিভাজন করলেন, তখন মৈত্র ঋষি, ব্যাসদেবের একটি হলো তার সহযোগী এবং পরাশর ঋষির শিষ্য, তিনি পরাশর ঋষিকে জিজ্ঞেস করলেন যে এই যে জগতে যা চলছে এর আসলে কি চলছে এবং জ্যোতিষ শাস্ত্রটা কি। ব্যাসদেব 18টি পুরাণ রচনা করলেন এবং সেই সময় পরাশর ঋষির একজন শিষ্য হলো মৈত্র। তো পরাশর ঋষিকে মৈত্র ঋষি জিজ্ঞেস করলেন যে জ্যোতিষ শাস্ত্র আসলে কি। তো পরাশর ঋষি বললেন যে বেদস্য নির্মল চক্ষু। তো সেরকম বেদের নির্মল চক্ষু মানে হলো যে বেদের 6টি অঙ্গ আছে, তার মধ্যে মুখ্য অঙ্গ হলো জ্যোতিষ। জ্যোতিষ না হলে এই জগৎটাই অন্ধকার। যেভাবে যাচ্ছে দেখো, সূর্য উঠছে ডুবছে, সূর্যের যে একটা সকালে সূর্য উঠছে, এটি কে লিখছে, পঞ্জিকা কে তৈরি করছে, জ্যোতিষরা। কারণ জ্যোতিষের এমন পাঠ রয়েছে যে সমস্ত শাস্ত্রেও যদি জ্যোতিষ না হয় থাকে তাহলে অন্ধকার। সে বেদের 6টি মূল অঙ্গ, তার মধ্যে একটি হলো বিশেষ অঙ্গ, সেটা হলো জ্যোতিষ। সেখানে হলো ব্যাকরণ। ব্যাকরণকে বলা হয়েছে জ্যোতিষের মুখ স্বরূপ। যেমন জ্যোতিষকে বলা হয়েছে চক্ষু, ব্যাকরণকে বলা হয়েছে তার বাক্য, এবং কল্প বলা হয়েছে বেদের বাহু স্বরূপ। হ্যাঁ, ছন্দ একটি অঙ্গ বেদের, কল্প একটি অঙ্গ, নিরুক্ত একটি অঙ্গ, আর ছন্দ। এই ছন্দ মানে যত গীত আছে না, গান আছে, অনুষ্টুপ ছন্দ, তুষ্টুপ ছন্দ, এগুলো হলো বেদেরই একটি কিন্তু অঙ্গ। তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো জ্যোতিষ। আচ্ছা, তাহলে আপনাকে আমি এটা বলছি, এই জ্যোতিষ শাস্ত্রের উৎপত্তিটা কোথা থেকে? বাহ, হ্যাঁ, জ্যোতিষ শাস্ত্রের উৎপত্তি এই যে বেদের যে আমাদের শাস্ত্র বলা হয়, এর থেকে জ্যোতিষ শাস্ত্রের উৎপত্তি হয়েছে। এবং এটি শেষ পর্যায়ে আমরা যেমন এখানে আমরা অনেক মনীষীগণ, যেমন পরাশর ঋষি মূল প্রবক্তা এই জ্যোতিষের, তারপর আসলে মৈত্র ঋষি, তারপর আমার সমস্ত ঋষিগণ এই যে জ্যোতিষ শাস্ত্রের যে একটা পার্ট ডিফাইন করে গেছে। যেমন মৈত্র ঋষি এবং জমিনী ঋষির জ্যোতিষটাকে কিন্তু আমাদের এই অ্যাপ্লাই জ্যোতিষে অতটা কিন্তু মান্যতা পায়নি, যতটা পরাশর ঋষি জ্যোতিষটা, আমরা পরাশর জ্যোতিষ যেটা বলে থাকি, সে যে মান্যতা পেয়েছে। পরাশরী জ্যোতিষে কিন্তু সমস্ত কিছুকে, যেমন জ্যোতিষের কিছু পার্ট আছে, জ্যোতিষের মূল পার্ট 3টি। একটি গণিত জ্যোতিষ, একটি হলো তোমার হরস্কোপ জ্যোতিষ, আর একটি বলা হয়ে থাকে প্রশ্ন জ্যোতিষ। প্রশ্ন জ্যোতিষের মধ্যে অনেক পার্ট আছে, তার মধ্যে ধরো যেমন সামুদ্রিক শাস্ত্র, ফেস দেখে, মানুষের ফেসের উপরে একটা বিচার করা থাকে, হাত দেখে, হাতের মধ্যে ভাগ্য বিচার করা থাকে, তোমার নাকটা কি রকম, আচ্ছা, এবার বিচার করে মানুষের চোখে তো ভুটা কি রকম, কতটা অ্যাঙ্গেল, কতটা স্টেট, আচ্ছা, এর উপরে কিন্তু একটা বিচার হচ্ছে, সেটা প্রশ্ন জ্যোতিষের উপরে। তৎকাল তোমার ডেট অফ বার্থ জানা নেই, তুমি প্রশ্ন করলে আমাকে, এখন আমি কি করে উত্তর দেবো? তৎকাল। এটা হলো অ্যাপ্লাই জ্যোতিষ, বা বলা হয়ে থাকে এটা হলো তোমার হলো এই যে প্রশ্ন জ্যোতিষকে বলা হয়েছে না, এই প্রশ্ন জ্যোতিষটা কিন্তু তৎকাল কাজ করে। তো এভাবে কিন্তু জ্যোতিষের উৎপত্তি, এবং এভাবে এই জগতে জ্যোতিষের একটা যে মান্যতা পেয়েছে, বুঝতে পারছো তো? এই জন্য এই জ্যোতিষ শাস্ত্রটাকে বেদের মুখ্য অঙ্গ বলা হয়েছে। বেদ থেকে উৎপত্তি, এবং এটি আমাদের এই যে আজকে যে যত দেখতে পাচ্ছি ইউথরা, হ্যাঁ, এটাকে নিয়ে কিন্তু গবেষণা করছে, কারণ এর মধ্যে সায়েন্স আছে পুরাপুরি।
সায়েন্স না থাকলে আজকে দেখো এই যে আমরা যে পুরোপুরি চক্রাকারে ঘুরছে, আমাদের জন্ম থেকে মৃত্যু হচ্ছে, মৃত্যুতে আবার জন্ম হচ্ছে, এটা কিন্তু রোলিং চলতে আছে। একদম। তো আমাদের গ্রহগণ কিন্তু রোলিং হচ্ছে। আচ্ছা, আমাদের কি ধরনের যে হাতের রেখা আছে, তো এই রেখাও কি 6 মাস অন্তর অন্তর কি চেঞ্জ হয়? এটা শুনেছিলাম আগে অনেকের কাছে। হ্যাঁ, অবশ্যই চেঞ্জ হবে, কেন হবে না? যখন গ্রহগণ আমাদের ট্রানজিট করছে আচ্ছা। এবং দশা, যেমন আমাদের দশা বিচার করা হয়ে থাকে, হ্যাঁ। যে তুমি যদি আমাকে প্রশ্ন করো যে আমার কর্মটা কি হবে বা কর্মের উপর সফলতা পাবো, একদম। তাহলে আমাকে দেখতে হবে ট্রানজিট, গ্রহগণ ট্রানজিট কখন করছে, তোমার কুণ্ডলীতে কিরকম কি গ্রহগণ আছে, আচ্ছা। ট্রানজিট কিভাবে করছে, দশা কি চলছে, তার উপরে আমাকে দেখতে হবে। তো সেই হিসাবে যদি আমার দেখা যায় একটা মানুষের, একটা ব্যক্তি যখন একটা হরোস্কোপ তৈরি আছে, মানে একটা জন্মের সময়ে যে গ্রহগণ কোন অ্যাঙ্গেলে কিভাবে দৃষ্টি দিচ্ছে, সেই সঙ্গে তোমার লাইফ তৈরি হচ্ছে। তো এখানে যখন একটা ব্যক্তি যখন কোনো জন্মগ্রহণ করছে কোনো ছেলে, তখন আমরা ভবিষ্যবাণী করতে পারছি তার লাইফে কোন সময় কি পাবে সেটা বলতে পারছি। তাহলে জন্ম সময়ে যে গ্রহগণের যে অবস্থান, তা তুমি তো পুরোপুরি শরীর নিয়ে জন্মগ্রহণ করেছো, তোমার বডি নিয়ে জন্মগ্রহণ করেছো, হাতের রেখা তো সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেছে। কিন্তু গ্রহগণ যখন ট্রানজিট করছে তোমার গোচরে, কিংবা তোমার দশা চেঞ্জ হচ্ছে, তাহলে গ্রহ হাতের রেখা চেঞ্জ হবে। আচ্ছা, এটা তো স্বাভাবিক বিষয়, চেঞ্জ হবে। তো এই যে এই জিনিসটি আমরা একটি যখন সন্তান জন্মগ্রহণ করে, সন্তান জন্মগ্রহণের পরের সঙ্গে সঙ্গে আমরা তাকে ভবিষ্যবাণী করে দিই। ভবিষ্যবাণী ফিউচার কি হবে সেটা আমি বলে দিতে পারি। তো ফিউচারটা জ্যোতিষী বলতে পারে। একটা রোগ যখন হলো কোনো ডাক্তারের কাছে কেউ যায়, তখন ডাক্তার কি দেখে, তার কোনো ব্লাড টেস্ট করে বা কোনো টেস্টের মাধ্যমে সে রোগটা নির্ণয় করা যায়, তাই না? কিন্তু জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষরা তার কুণ্ডলী দেখে সেটা আগেই সেটাকে পুরো লিখে দিয়ে দেয়। এটা এটা বুঝতে পেরেছো তো, মানে কত বড় একটা জ্যোতিষের পার্ট আছে। কিন্তু এই মানুষের জীবনে এই জ্যোতিষ মানে জ্যোতিষ শাস্ত্র বা জ্যোতিষটা কতটা প্রভাব ফেলে মানুষের জীবনে? এটা যদি বলা যায় আজকের দিনে দেখো, আজকে তো সায়েন্সের যুগ, কম্পিউটারের যুগ। অনেকে বলে থাকে কর্মই শ্রেষ্ঠ, তাই না? যে কর্মই সব, বা কর্ম করলেই ফল পাওয়া যায়, কর্ম ছাড়া কিছু নেই। তো এর তাহলে জ্যোতিষ করবে কি? জ্যোতিষের মাহাত্ম্য কি? অ্যাকচুয়ালি আমাদের একটি থেকে প্রারব্ধ, একটি অপ্রারব্ধ। একদম। মানুষের জন্মগ্রহণ করে দেখো, আজকে যদি তুমি যদি বলো যে তাহলে কর্মই প্রধান, কর্ম করলে ফল পাওয়া যাবে, কর্ম না করলে কিন্তু পাওয়া যাবে না, এটা সত্য। তাহলে ফিউচার কাকে বলে, ভাগ্য কাকে বলে? ভাগ্যটা আসলে কি? ভাগ্যটা কি কোনো কাজ করে কি না করে? যদি একটা বাচ্চা জন্মগ্রহণ করে, তার তো কোনো কর্ম নেই, কোনো কর্ম করেনি, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় তার হার্টে ছেদ আছে, বা জন্ম হওয়ার সময় দেখা যায় তার সুগার নিয়ে জন্মগ্রহণ করেছে। এরকম তো হচ্ছে হচ্ছে। তো সেই শিশুটা কি কর্ম করলো, তার জন্য তার হার্টে ছেদ পাওয়া গেল, তার সুগার কি বা কর্ম নেই বা। তাহলে একদম ঠিক। তাহলে এখানে ফিউচার বলতে দেখো, ফিউচার বলতে ভবিষ্যৎ। তো যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, জন্ম হওয়ার সময় ফিউচারটা নিয়ে জন্মগ্রহণ করে। একটা বাচ্চা জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল তার হাড়ে ছেদ আছে, একদম, সে তো কোনো কর্ম করেনি, সত্যি। তাই কি করে তার হাড়ে ছেদ হলো? আর এগুলো এখন অনায়াসে দেখাও যাচ্ছে। হ্যাঁ, সুগার নিয়ে জন্ম, কোনো বাচ্চা জন্ম হওয়ার পর সঙ্গে সঙ্গে সুগার, সে তো কোনো কর্ম করেনি, তাহলে তার সেরকম জন্ম কেন হলো? তাহলে একটা আমার ভালো করে যদি আমরা বিশ্লেষণ করি, একটা প্রারব্ধ, একটা অপ্রারব্ধ। প্রারব্ধটা কি জিনিস? আমরা যে কর্ম করে এসছি, আগের জন্মে কি করেছি তার ফলটা আমি ভুগতে হবে, এটা হলো প্রারব্ধ। সেটা হলো 60%। অপ্রারব্ধ মানে আমি কর্ম করব, কর্ম করে সে ফলটা আমি নিতে লাগবে, সেটা হলো অপ্রারব্ধ। প্রারব্ধটা আমাদের আগে নির্ধারণ করা থাকে, যে তুমি তোমার জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে এটা নিয়ে যাও, এটা তো করার ফলস্বরূপ তুমি নিয়ে আসো। যেমন কর্মফল অনেক রকম হয়ে থাকে। এখন তোমাকে যদি আমি এটা যদি চর মারে দিই, তুমি আমার সঙ্গে সেটা ব্যাক করবে, চর মারবে, একদম। এটা কর্ম করলাম, ফল সঙ্গে পেয়ে গেলাম, একটা কটু কথা তোমাকে বললাম, তুমি আমাকে সেম কটু কথা বলবে, একদম। কর্ম করলাম, ফল পেয়ে গেলাম। এবার আমি তোমাকে মনে করে ভালো কথা বললাম, তোমাকে একটা হয়তো কোনো মানে একটা মানে ভালো কথা বললাম, তোমাকে একটা আমি করলাম, প্রশংসা করলাম। তো প্রশংসা করার পর তুমি পরে জানলা যে তোমার প্রশংসা করেছি, তো তুমি পরে সেটা আমাকে ব্যাকফিট করতে পারবা, সঙ্গে সঙ্গে করলে না। আমি আজকে এক্সাম দিলাম, রেজাল্ট পাবো 3 মাস পর। আজকে আমি যদি কোনো একটা বীজ বপন করি জমিতে, তো সর্ষে বীজ বপন করলাম, 3 মাস পর পাবো।
তো কর্মের সঙ্গে সঙ্গে কিন্তু ফলটা কিন্তু ডিপেন্ড হয়ে যাচ্ছে। কোনো কর্ম আছে তৎকাল ফল দিয়ে দিবে, যেমন চর মারলে তো তুমি চর মারে দিবে, কটু কথা তুমি কটু কথা বলে দেবে, তৎকাল ফল পাই গেলাম। আর কিছু কর্ম আছে টাইম নেবে, যেমন এক্সাম দিলাম আজকে, 3 মাস পর রেজাল্ট আসবে, আজকে সময় অপেক্ষা থাকবে। আবার কিছু কিছু ফল বর্ষবাদ, মানে 1 বছর পর ফল পাবো। কোনো কোনো কর্ম আছে করলাম, ভালো কর্ম হোক খারাপ কর্ম হোক, তো সেরকম ভাবে এই যে পূর্ব জন্ম আমরা কি কর্ম করেছি তার ফল নিয়ে জন্মগ্রহণ করলাম, এটা হলো প্রারব্ধ আমাদের মধ্যে আছে। আবার দেখো একটা জিনিস তুমি ভালো করে যদি জাস্টিফাই করো বুঝতে পারবে, যেমন জ্যোতিষ শাস্ত্রেও আগে ভাগ্য, জ্যোতিষ শাস্ত্রে কুণ্ডলিতে দেখা যায় 9ম হাউসে ভাগ্য বিচার করা হয় থাকে, আচ্ছা, আর 10ম হাউসে কর্ম বিচার করা হয়। তাহলে ভাগ্যটা আগে, প্রারব্ধটা আগে, কর্মটা পরে। দেখো প্রত্যেকটা কর্ম ফল আছে, এই কথা গীতাতে ভগবান বলেছে, হ্যাঁ, যে কর্ম করলে তুমি ফল পাবে, না হলে ফল পাবে না। তাহলে আমি আপনাকে মাঝে একটা কোশ্চেন করছি, খুব ভালো কথা বলেন, গীতাতে লেখা আছে কর্ম করলে ফল পাবেন। তাহলে এই যে জ্যোতিষ শাস্ত্রটা আমাদের মানুষের জীবনে এটা কতটা কার্যকরী? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন করেছো। কারণ দেখো আজকের দিনে মানুষ কিন্তু অনেকটাই ডিপেন্ডেন্ট জ্যোতিষের উপরে। তুমি হয়তো বুঝবে, আজকে দেখো বিবাহ করতে যাও, আজকে কোনো একটা তুমি বিজনেস চালু করতে যাও, একটা তুমি ভালো একটা বাড়ি করতে যাও, সেখানেও জ্যোতিষের প্রয়োগটা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তুমি না করতে পারো, কারণ লজিক্যালি সাইন্টিফিক্যালি। কেননা আজকে যদি তোমার কোনো একটা বিয়ে করতে যাও, আজকে দেখো বেশিরভাগে তোমার কি হচ্ছে, ম্যারেজ সেপারেশন, ডিভোর্স। কেন হচ্ছে? কারণ যারা যারা আজকে জ্যোতিষ শাস্ত্রের উপর ডিপেন্ডেন্ট না, কারণ আজকের দিন একটা জিনিস ভালো করে তুমি ফলো করবে, যে ডিভোর্স কেন হয়? ডিভোর্স একটা কারণে হয়, কারণ সেপারেশন চাই, সবাই নিজের মতো বাঁচতে চায়। এই জিনিসটা আজকে হচ্ছে, এবং এর সলিউশন কি আছে সেটা একমাত্র জ্যোতিষশাস্ত্র। কারণ এটা না কোনো আছে কোনো ডাক্তারের চিকিৎসা, না আছে কোনো কোনো চিকিৎসাই নেই, একমাত্র সলিউশন কে দিতে পারে? জ্যোতিষটা। কেন দিতে পারে? কারণ জ্যোতিষের মধ্যে সেটা পার্ট আছে। যেমন তুমি বিবাহ করার আগে তুমি যদি কুণ্ডলী ম্যাচিং করাও, জটক বিচার করাও, এবং সেখানে যদি মঙ্গল যদি কোনো মাঙ্গলিক দৃষ্টি না করে, যদি দুজনের কুণ্ডলী যদি মিল হয়, তো তোমার লাইফ স্মুথ চলবে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি, এই যে মাঙ্গলিক যেটা থাকে, তো মাঙ্গলিক মানে জিনিসটা কি এরকম যে ধরুন একটা ছেলের আছে কিন্তু মেয়েটার নেই, তা সেখানে কি বিবাহ কি ছাড়াছাড়ি হয়ে যেতে পারে, নাকি দুজনেরই যদি মাঙ্গলিক থাকে ওটা অ্যাডজাস্ট হয়? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন করেছো। মাঙ্গলিকটা হলে অ্যাকচুয়ালি অনেক রকম প্রকার হয়ে থাকে। যেমন মাঙ্গলিকের কিছু ভাগ আছে, যেমন মঙ্গল বিশেষ করে লগ্নের 1ম হাউসে থাকলে মাঙ্গলিক হয়, 4th হাউসে থাকলে মাঙ্গলিক হয়, 7th হাউসে থাকলে মাঙ্গলিক হয়, 8th হাউসে থাকলে মাঙ্গলিক হয়, আর 12th হাউসে থাকলে মাঙ্গলিক হয়। তো এই যে কুণ্ডলিতে 5 জায়গায় মাঙ্গলিক তৈরি করে, তা আমরা যদি 100টা কুণ্ডলী দেখি, 100টা কুণ্ডলীর মধ্যে তুমি দেখে 45 জনের কুণ্ডলীতে মাঙ্গলিক দোষ আছে। তো 100 জনের মধ্যে কি 45 জনে কি ডিভোর্স হয়ে যায়? হয় না। কেন হয় না? মাঙ্গলিক কিন্তু তারতম্য আছে, যে কোয়ালিটি আছে। এখন লগ্নে মঙ্গল, তার একটা প্রভাব আলাদা থাকবে, আর 4র্থে মঙ্গল, তার প্রভাব আলাদা থাকবে। তুই দেখা যায় অনেক সময় মাঙ্গলিক যারা থাকে না, তাদের মধ্যে কিন্তু পজিটিভ এনার্জি বেশি থাকে, এরা হলো খুব এক্সাইটেড হয়, বেশি এক্সাইটেড। এবং মঙ্গল কি করে? মঙ্গল হলো তৎকাল ফল দিয়ে থাকে, মানে খুব মঙ্গলটা একটা খুব উগ্র এবং অগ্নিকারক গ্রহ, ফলকে মানুষ মাথা থেকে গরম করে ফেলে। তো যদি এটা তুমি বুঝতে পারো তো মাঙ্গলিকটা আছে, এবং অপোজিট যে লিঙ্গ বা তোমার হাজবেন্ড হোক বা তোমার ওয়াইফ হোক, তার মাঙ্গলিক নেই, সম্পূর্ণ নিজের উপরে। এবার মাঙ্গলিক থাকলেই যে ডিভোর্স হবে সেরকম কোনো কথা নেই। মাঙ্গলিক যদি থাকে এবং সেটা যদি আমি বুঝতে পারি আমার মাঙ্গলিক আছে, তার ফলটা কি সেটা যদি বুঝতে পারি, বুঝতে পারার পরে বুঝতে পারবো কি করে? জ্যোতিষের কাছে গেলে বুঝতে পারবো আমি মাঙ্গলিক, আমার হাজবেন্ড মাঙ্গলিক না। এবং তোমার হাজবেন্ড যখন বুঝবে তুমি মাঙ্গলিক আছো, সে মাঙ্গলিক না, এবং সে যখন বুঝবে তোমার এই প্রবলেমটা আছে, এবং সেই প্রবলেমটা যদি দুজন মিলে যদি আমরা যদি সলভ করে নিতে পারি, তাহলে ডিভোর্সের কোনো কথাই নেই। কিন্তু এটা আসলে কি হচ্ছে, ইয়ং জেনারেশনের মধ্যে এই জিনিসটা খুব লক্ষ্য করা যায়, মানে মাঙ্গলিক বিচার, পুষ্টি বিচার করে নিয়ে মানে এগানো ম্যারেজ লাইফে। তো আচ্ছা, এই সামনের দিনে ইয়ং জেনারেশনরা
হুম। মানে এই জ্যোতিষশাস্ত্রটাকে তারা কিভাবে নেবে? হ্যাঁ, এটা খুব ভালো কথা বলেছো। কারণ দেখো, ইয়াং জেনারেশন বলতে যারা আজকে আজকে দেখো কম্পিউটারের যুগ, এআই এর যুগ। আগে তো আমরা দেখেছি ইন্টারনেট, কম্পিউটার, এখন এআই চলে এখন আসছে। এই চলে এসছে। এআই রা ভবিষ্যৎবাণী করছে। একদম। আজকে দেখো নেট খুললেই তুমি ফোন খোলো আর জ্যোতিষ, এআই এর জ্যোতিষ বলছে, সকালেই বলছে। তো ইউথরা এটা কিভাবে নেবে? তুমি এর ভালো প্রশ্ন করেছো। কারণ ইউথরা যে সায়েন্স সব বিশ্বাস করে না, লজিকে বিশ্বাস করে, তাই না? তো জ্যোতিষ শাস্ত্রের মধ্যে সায়েন্সও আছে, লজিকও আছে। লজিকও আছে। তাহলে এটা বিশ্বাস না করার কোনো কথাই নেই। আজকে ইউথরা তো বেশি আসছে, আজকে ইউথরা তো আজকে জ্যোতিষ শাস্ত্রে বেশি আসছে। কারণ আজকে পড়াশোনার ক্ষেত্রে যাও, তুমি কোন সেক্টরে তুমি কাজ পাবে, তুমি কোন সেক্টরে তুমি এগোবে, হুম। সে যদি না জানে। আজকে তো আমার কাছে আমি অনেক এটা দেখেছি, হুম। আমার কাছে 90% ইউথরা আসছে। তাদের কি প্রবলেম? হয়তো রিলেশন সমস্যা চলছে, হয়তো বাবা বলছে তুমি ল পড়ো, তার ল পড়তে ইচ্ছা নেই। একদম। সে হলো খেলোয়াড় হবে, তার ছেলেকে তার বাবা খেলোয়াড় হতে চাচ্ছে না, সে আসছে, স্যার আমি কি করব? হুম। তো সেক্ষেত্রে যে যেটা হতে চায়, যদি শাস্ত্র যদি দেখে, জ্যোতিষ দেখে এটা সে পারবে একদম ইজিলি। একদম। কারণ এটাই আমাদের জ্যোতিষ শাস্ত্র কি করে, জ্যোতিষীরা কি করে, জ্যোতিষ শাস্ত্র মানুষকে সলিউশন দেয় যে সঠিক পথটাকে তুমি নির্ধারণ করে চলো। জ্যোতিষের কাজ এইটুকুই। জ্যোতিষ বলতে এমন কিছু না, মানুষ অনেক কিছু ভেবে নেয়, অনেক কিছু বুঝে নেয় যে না, এরকম না। জ্যোতিষটা একদম পরিষ্কার। তোমার যে আগামী রাস্তাটা, আগামী যে পথ চলার যে একটা রাস্তা, সেটা কি আর সুগম না দুর্গম, ওটাই। কঠিন না সহজ, সেইটাকে সহজ করতে গেলে কি অ্যাকশন নিতে লাগবে, কি অ্যাকশন নেওয়া দরকার, হুম। সেইটি একটা সঠিক জ্যোতিষী কিন্তু বলতে পারে। এই জন্য যে সমস্ত দেখো আজকের দিনে ইউথরা আসছে বা আসছে না, এর উপর ডিপেন্ড করে আমাদের শিক্ষা। কারণ আগে বলেছি যে বেদের 6টি মুখ্য অঙ্গ, আমাদের শিক্ষা একটি কিন্তু বিশেষ অঙ্গ। একদম। আমাদের ব্যাকরণ আছে, ছান্দ আছে, কল্প আছে, নিরুক্ত আছে এবং জ্যোতিষ আছে। তো 6টির মধ্যে শিক্ষা একটা বড় ভাইটাল একটা পার্ট। তো শিক্ষাটা আমাদের কি কেন্দ্রিক হচ্ছে? আগেকার দিনে দেখো শিক্ষা ছিল আমাদের টোল কেন্দ্রিক, মানে গুরু, মানে যেমন হলো আমাদের যখন টোল ছিল, টোলের শিক্ষা কেন্দ্র ছিল, সেখানে সংস্কৃত শিক্ষা করা হতো, ব্যাকরণ শিক্ষা করানো হতো, জ্যোতিষ শাস্ত্র শেখানো হতো। সেই জায়গা থেকে আসে কিন্তু ইংলিশ মিডিয়াম হয়ে যাচ্ছে, হুম। শিক্ষার অনেক পরিবর্তন চলে আসছে, অনেক আপডেট। অনেক আপডেট চলে আসছে। আপডেট আসলে কিসের আপডেট? শুধু শিক্ষার আপডেট হচ্ছে, আসলে জ্ঞানের আপডেট হচ্ছে না। তো একদম। প্রপার যে জ্ঞান দরকার সেটা আপডেট হচ্ছে না। এই কারণে ফেক মনে করছে অনেক ইউথরা। হুম। কিন্তু আসলেই যে এটা ফেক না, এটা আমার সায়েন্স রয়েছে, লজিক রয়েছে, সেটা তো তখনই সে বুঝবে না যখন কোনো আসলে জগতে আসবে, তার ফিউচার সম্বন্ধে জানবে, সে চাচ্ছে একটা, হচ্ছে একটা। কেন একদম। আমি যাচ্ছি, আমি খেলোয়াড় হব, তুমি হয়ে বসে হয়ে আছো আছে উকিল, অন্য কিছু। একদম। এটা কেন হলো? এখন আমি একজনকে বললাম যে তোমার তো ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের তোমার চাকরি পাবে, বলছে না আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার পড়াশোনা করেছি। কেন হলো? হুম। শেষে দেখা যাচ্ছে ও পড়েনি ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, কিন্তু ও ইলেকট্রিক ইঞ্জিনিয়ার কাজ পেয়ে গেল, ও ওটাতেই হ্যাপি। তাহলে এই ক্ষেত্রে আপনাকে আমি একটা কোশ্চেন করি। তাহলে ধরুন এই জ্যোতিষশাস্ত্রে মানে আপনি এটা বলেন মানে কর্মভাগ্য, যেটা চাইছি পাচ্ছি, বা যেটা চাইছি না সেটা হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তাহলে আমি আমি আপনাকে এটা জিজ্ঞেস করি, তাহলে জ্যোতিষশাস্ত্রে কর্ম আগে নাকি ভাগ্য আগে? হ্যাঁ, এটা তো খুব ভালো কথা বলেছো। কর্মটা দেখো, কর্ম আমি তো আগে বলেছি যে প্রারব্ধ অপারব্ধ। প্রারব্ধটা আমাদের 60%, অপারব্ধ আমাদের 40%। মানে প্রারব্ধ মানে হলো ফিউচার, ভাগ্য না, 60% ভাগ্য প্রভাব করে, আর 40% প্রারব্ধ মানে কর্ম। যদি শাস্ত্রে যদি কুণ্ডলিতে দেখো, 9th হাউসে মানে আগে আসবে ভাগ্য, ফিউচার। 9th হাউসে ভাগ্য বিচার করা হয়, আর 10th হাউসে যায় তোমার কর্ম বিচার করা থাকে, অ্যাকশন, কর্ম। আচ্ছা। তাহলে সহজেই বলা যায় যে ভাগ্যটা না থাকলে একটার সঙ্গে উপযোগী। তুমি কর্ম করছো, ভাগ্যের সাপোর্ট নেই, তুমি উঠতে পারছো না। কারো কারো দেখো কর্ম করছো কম, ভাগ্য সাপোর্ট উঠে যাচ্ছে। কারো কারো এমনও হয় হুম। যে কারো বাবা তার জন্য অনেক কিছু রেখে গেছে, ভাগ্যে মানে অনেক কিছু রেখে গেছে ঠিকই, তার বাবা অনেক বিত্তশালী, অনেক ধনী ধনী, তার জন্য 10টা গাড়ি, 2টা বাড়ি রেখে গেছে, কিন্তু সে দেখা গেল 10 বছরের মধ্যে সব জিরো করে ফেললো, একদম। করবই থেকে রোডপথে হয়ে গেল। আবার কারো বাবা জন্ম দিয়েছে একদম রোডে, যার ঘর ছিল না একটা, তার কর্ম বলে দেখো সে আজকে 10 তলার মালিক,
তার 5টা গাড়ির মালিক। তো এটা কেন হচ্ছে? হুম। তার তো ফিউচার কিছু ছিল না, তার বাবার কিছু রেখে যায়নি, তাদের অ্যাকশন, তার কর্ম এটা প্রভাব করেছে। তার ভাগ্য ভালো ছিল, ভাগ্য সাপোর্ট করেছে, একদম। কারণ সে পেয়েছে। এবার কারো ভাগ্য সাপোর্ট করেনি, তার বাবা অনেক ছিল, ফিউচারে সে ভালো, তার ভালো অনেক কিছু রেখে এসেছে তার বাবা, তার ফিউচার সাপোর্ট করেনি, তার জিরো হয়ে গেছে। আচ্ছা, ধরুন জ্যোতিষশাস্ত্রে রেমেডি রয়েছে, তো এই রেমেডি জ্যোতিষশাস্ত্রে কিভাবে ঠিক তৈরি হয়? আচ্ছা, রেমেডিসটা হলো অ্যাকচুয়ালি জ্যোতিষ শাস্ত্রে পড়াশোনা বলে দিয়েছে, বলছে কি পূর্বজনম কৃতং পাপং ব্যাধিরেবনে ব্যতীত তৎশান্তনম প্রথম ঔষধি, দ্বিতীয় রত্ন ধারণম, চতুর্থ হোমম, তৃতীয় হোমম, চতুর্থম দেবার্চনম। তাহলে আমাদের এই যে রেমেডিসের যে কথা যখন আসলো, হুম। রেমেডিসের কথা যখন আসলো, তার মানে আমাদের অসুখের কথা আসবে। হুম। কারণ আমাদের শাস্ত্রে পরশুরাম বললেন যে পূর্বজন্ম কৃতং পাপম, আমাদের পূর্বজন্মের কৃত পাপের ফলে আমাদের এই যে সুখ দুঃখ অসুখ বিসুখ পেয়ে থাকি। তো শান্তনম প্রথম ঔষধি, তোমার এখনো পেট ব্যথা করছে, জ্যোতিষের কাছে গেলে হবে না, প্রথম ডাক্তারের কাছে যেতে লাগবে, মেডিসিন খেতে লাগবে, তাই না? প্রথম ঔষধি, ওষুধ যখন কাজ হবে না, তখন তো ইন্টারনাল প্রবলেম আছে, গ্রহগত সমস্যা আছে। তো তখন কি করতে হবে? তোমাকে যেতে লাগবে জ্যোতিষের কাছে, রত্ন ধারণ করতে লাগবে। রত্ন ধারণের কথা শাস্ত্র বলেছে, রত্ন ধারণম, দ্বিতীয় রত্ন ধারণম, তৃতীয় হোমম। হোম মানে যজ্ঞ। যজ্ঞ করা হয় যে এই যে নবগ্রহ, যে 9টা গ্রহের যে ঔষধি আছে, সেই ঔষধি দিয়েই কিন্তু এই যজ্ঞ হোম করা হয়। এই যে উপাধি যে ইসেগুলো আছে, যজ্ঞের যে সামগ্রী আছে, 9টা গ্রহ বেসিস করে আছে। যেমন আমরা তিল, তিসি, ধান, ঘি এসব কিন্তু যজ্ঞের মধ্যে ঢালি, অংশহা করি, তাই না? তো আমরা যখন ওষুধ যখন খাই, ওষুধ যদি আমরা জলের সঙ্গে না খাই, সেটা কাজ করবে না। জলের সঙ্গে এমন একটা কানেকশন আছে, সেটা জল দিয়েই খেতে লাগবে, তবে সেটাকে আমাদেরকে ভিতরে যায় সেটা কাজ করবে। সেই রকম রত্ন ধারণ করতে গেলেও সেম প্রসেস। রত্ন ধারণ করতে গেলে তোমাকে শোধন করতে হবে, উত্তম রূপে ভালো রত্ন যদি হয় সে শোধন করে পড়তে হবে। যজ্ঞ করতে হলে সেই যজ্ঞের যে সমিধা রয়েছে, যে যজ্ঞের কোনো গ্রহের যে শান্ত করার জন্য যজ্ঞ যদি করা হয়, নবগ্রহের যজ্ঞ বলো, যেই যজ্ঞ বলো না, সেই যজ্ঞের যেই ঔষধি, যে গ্রহের ঔষধি রয়েছে না, একটা যেমন যদি মনে করো রবি গ্রহ, রবি গ্রহের ঔষধি হলো যদি বড় বেল গাছ, বেল গাছের শিকড়ে যদি তুমি ধারণ করো, রবি গ্রহের দোষ দ্রবিত হয়ে যাবে, শাস্ত্রে বলা আছে। বেল গাছের শিকড় থাকবে। এবার তুমি যদি বলো মঙ্গলের, তো মঙ্গলের জন্য তোমার হলো থাকবে মঙ্গলের গাছের শিকড় থাকবে। যদি মনে করো তোমার চন্দ্রের, যে চন্দ্রের গাছের শিকড় হলো জব, জব থাকবে। তুমি যদি বলো শনির জন্য তিল থাকবে। এই যে নবশস্য বলা হচ্ছে না, এক একটা গ্রহকে প্রভাব করে। তো যজ্ঞের সময় কি হচ্ছে, যে আহুতি দেওয়া হচ্ছে না, আহুতির সঙ্গে সঙ্গে ওখান থেকে ধোঁয়া উঠছে, ধোঁয়াটা বাষ্পীভূত হচ্ছে, বায়ুর সঙ্গে মিশে যাচ্ছে। তখন সেই বায়ুটা, সেই শ্বাসটা আমরা নিচ্ছি, সেই সঙ্গে সঙ্গে সেই রোগটাও আমাদেরকে শ্বাসের মাধ্যম দিয়ে এই গ্রহের যে আমরা যে গ্রহের ওষুধটা আমরা যে যজ্ঞে আহুতি দিলাম, এটা সাইন্টিফিকলি পুরা দেখো কিরকম সায়েন্সটা আমাদের মধ্যে কাজ করছে। শাস্ত্রগত ঋষিরা আগে লিখে গেছে, কিন্তু সাইন্টিফিকলি কাজ করছে। কি হবে? ওষুধ খেতে গেলে জল দিয়ে খেতে লাগবে, জলের সঙ্গে কাজ হচ্ছে। যজ্ঞ করতে তোমার যজ্ঞটা আহুতিতে বায়ুর মধ্যে নিতে হচ্ছে। তাহলে এই যে জল বায়ু আমাদের যে পৃথিবী তৈরি হয়েছে, এই জল, এখানে অগ্নি, এখানে বায়ু, এখানে মাটি, এখানে এই যে 5টি বস্তু রয়েছে না, এই 5টি বস্তুর সঙ্গে জ্যোতিষের একটা পুরা ভূমিকা রয়েছে। যেমন আমাদেরকে এই সম্পূর্ণ জ্যোতিষের যে জনক বলা আছে রবি গ্রহ, রবি নক্ষত্র, রবিকে কেন্দ্র করেই কিন্তু জ্যোতিষটা পুরো চলছে। তো জ্যোতিষের আর একটি বড়, যেমন রবিকে পুরো কে করছে, রবিকে করছে বিষ্ণুদেব। রবি থেকে বিষ্ণু, যেমন রামের অবতার, রাম অবতার, এখানে রাম অবতার করলেন, সূর্যবংশী বলা রামকে। চন্দ্রগ্রহ অবতার করলে কৃষ্ণ, চন্দ্রবংশী বলা হয়ে থাকে। মঙ্গল গ্রহ থেকে অবতার হলো নৃসিংহদেব, নৃসিংহ অবতার বলা হয়েছে। বুধের থেকে বুদ্ধ ভগবান অবতার করলেন। বৃহস্পতি থেকে ভগবান বামনদেব অবতার হয়েছে। শুক্র থেকে পরশুরাম অবতার হয়েছে। এবং রাহু কেতু, এই যে চন্দ্র এবং রবির মাঝখানে একটি ছায়া বলা হয়ে থাকে। যেমন চন্দ্র যেমন পৃথিবীকে পরিভ্রমণ করছে, পৃথিবী আবার সূর্যকে প্রদক্ষিণ করছে। সূর্যের সবচেয়ে কাছে গ্রহ 3টি,
আর বাইরের গ্রহ 3টি। কাছের গ্রহ মধ্যে যেমন শুক্র প্রথম, তারপর বুধ, তারপর আসে তোমার চন্দ্র, তো পৃথিবীর চাঁদে ঘুরছেই। বাইরের যে 3টি গ্রহ, প্রথম হলো মঙ্গল, তারপর বৃহস্পতি, তারপর শনি। এই রবিকে কেন্দ্র করেই কিন্তু গ্রহগণ বেষ্টন করছে। আর এই রবি কিরণেই কিন্তু এই জগতে যত শস্য আদি উৎপন্ন হচ্ছে। এবং চন্দ্রের যে কিরণ, যেটা আমাদের ওষুধি কাজে লাগে, এই চন্দ্রের কিরণ যদি জগতে না পড়ে, যদি পূর্ণিমা না হয়, তাহলে কিন্তু ওষুধি কোনো উৎপাদন হবে না। আজকে দেখো আমাদের তো এই সায়েন্সের যুগে বা আমাদের এই ইউথের যুগে আমরা যে ওষুধ বলতে বলছি, আমরা কি বুঝি? মেডিকেল, অ্যালোপ্যাথি চিকিৎসা। কিন্তু এটা কিন্তু আমাদের চিকিৎসা না। আমাদের চিকিৎসা কি? শাস্ত্রীয় চিকিৎসা, আয়ুর্বেদ চিকিৎসা, বেদ যেটাকে প্রয়োগ করেছে। সেটিও কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে এসছে। জ্যোতিষশাস্ত্রের এত বড় একটা পার্ট রয়েছে যে তার মধ্যে কি নেই। কারণ চিকিৎসা শাস্ত্রের, জ্যোতিষের মধ্যে চিকিৎসা শাস্ত্র রয়েছে, আয়ুর্বেদ, জ্যোতিষের পার্ট কিন্তু। তো জ্যোতিষের পার্ট কেন হলো চিকিৎসা শাস্ত্র? কারণ 9টি গ্রহের ভগবান বলছে, আমি গ্রহ রূপে এই জগতে প্রত্যেক কর্মফলকে দান করছি, গ্রহ রূপে সবাইকে ভাগ্যকে দান করছি। তো এই গ্রহগণে আমাদেরকে ফল দিয়ে থাকে, শুভ ফল বা কারো খারাপ ফল। যখন কারো খারাপ দশা আসে সে খারাপ ফল পায়, যখন কারো শুভ দশা আসে শুভ ফল পায়। এই গ্রহগণের মাধ্যম দিয়ে পাচ্ছি। তো এই যে যখন কোনো অসুখ বিসুখ হয়, কোনো রোগ আমাদের ধরা পড়ে, ইন্টারনাল রোগ, যেগুলো হয়তো আজকের দিনে যে মেডিকেল সায়েন্স, যদি তুমি দেখো, আমি মেডিকেল সায়েন্স অনেকদিন ছিলাম, তো তোমাকে এর জন্য আমি মেডিকেল সম্বন্ধে ভালো করে বোঝাতে পারছি। আচ্ছা। কারণ কি, মেডিকেল সায়েন্সে তুমি যদি যাও, তাহলে অ্যালোপ্যাথি মেডিসিনে তো কোনোদিনও কোনো রোগের ফুল ট্রিটমেন্ট পাবে না, নির্মূল করতে পারবে না। এনে কি হয়? হ্যাঁ, তুমি মেডিসিন খেতে থাকো, কন্টিনিউ করে থাকো, আর শেষ কি, তোমাকে অপারেশন করো, কাটাছিড়া করে ফেলো, শেষ একদম। তো আসলে কিন্তু ওটা কিন্তু পুরো সলিউশন না। পুরো সলিউশনটা কি? আয়ুর্বেদ চিকিৎসা, যেটা এই 9টি গ্রহকে ইন্ডিকেট করে। এখন তোমার চন্দ্র ড্যামেজ, সাপোজ চন্দ্র ড্যামেজ হলে কি হবে? তোমার চন্দ্র জলকে প্রপার করে। যদি চন্দ্র ড্যামেজ, তোমার জল তত্ত্ব তোমার মধ্যে, শরীরের মধ্যে ঘাটতি হবে কিংবা বেশি হবে। তখন তো ঠান্ডা লাগার সমস্যা থাকবে, সাইনাস সমস্যা থাকবে, তোমার লিভারের কত সমস্যা থাকবে। তোমার লিভার মানে জল বেশি থাকলে পর তোমার হজমটা কম হবে। কারণ লিভারটাকে অগ্নি মঙ্গল সঞ্চালন করে, বৃহস্পতি সঞ্চার করে। সেখানে যদি জল যদি কমে যায়, তাহলে সেখানে তোমার জল তত্ত্বের ঘাটতি হয়ে গেল, ওখানে তোমার হজম শক্তি কমে যাবে, লিভার ড্যামেজ হয়ে যাবে। সাইনাস সমস্যা, আমাদের যে ফুসফুস রয়েছে, হ্যাঁ, সেটা সমস্যা হবে, শ্বাসকষ্ট হবে, তোমার শরীরে লেথার্জি থাকবে, তোমার ইমিউনিটি কম থাকবে। তোমার জল যখন তোমার কমে যাবে শরীর থেকে, তোমার গ্লেজ কমে যাবে। তো চন্দ্রের জন্য কি আছে? বল, চন্দ্রের জন্য হলো ক্ষীরিকামূল, ক্ষীরিকামূল। এবার চন্দ্রের রত্ন যদি তুমি দেখো, তাহলে হলো বলা হয় থাকে পেরাল বা মুক্তা। তাহলে এখন তোমার ইন্টারনাল, তুমি এখন যদি যত মেডিসিন খাও না কেন, তোমার যদি চন্দ্র অলরেডি খারাপ থাকে, আর তোমাদের যে এইগুলো মেডিসিন কাজ করবে না, তুমি মেডিসিন নিচ্ছ এখন তুমি ঠিক হলা, বাট তোমার সমস্যার সমাধান হবে না। তখন যখন তুমি এই চন্দ্রের প্রপার, যখন তুমি কোনো রেমেডি ধারণ করবে, যেমন কোনো রত্ন হলো, কোনো হোম হলো, বা চন্দ্রের যে দেবতা বরুণ দেবতা, বা চন্দ্রের হলো মূল দেবতা হলো যে কৃষ্ণ অবতার করেছে, হ্যাঁ, তার যখন যজ্ঞ করো বা বিষ্ণু যজ্ঞ করো, তখন তোমার কি হবে? প্রপার ভাবে জ্বর থেকে যে তোমার চন্দ্রের সমস্যা আমরা দেখেছি। আমার জীবনে আজকে, তুমি জানো, আমি আগামী 12 বছর থেকে আমি জ্যোতিষের ইসেতে আছি। তো আমার কাছে অনেক পেশেন্ট আসে এরকম, যারা মেডিসিনের পুরোপুরি অ্যাট্রাক্টেড, সেই মেডিসিনটা আমি সরিয়ে নিতে পারছি। এটা আমাদের বিশাল বড় মানে পাওয়া একটা। এখন কারো রবি ড্যামেজ, তার তো রবি মানে আমাদের হেড, মাথা, ডান চক্ষু প্রভাব করে, তো তার চোখের সমস্যা, তার পুরো মাইগ্রেন থাকবে। এখন মাইগ্রেনের কোনো মেডিসিন নেই, নার্ভের সমস্যা হবে, নার্ভের কোনো মেডিসিন নেই, নার্ভের মেডিসিন মানে ঘুমের ওষুধ। এখন তোমার রবি যদি আরো ক্ষতি হয়, এখন তোমার রবি ড্যামেজ, তোমার নার্ভের সমস্যা হবে, তোমার মাথা ব্যথা, তোমার মাইগ্রেন থাকবে। এখন সেখানে মেডিসিন খেয়ে তো কিছু কাজ হবে না, তোমার তো এখন ডাইরেক্টলি তোমার ব্রেনকে অপারেশন করতে পারবে না, তাই না? তো সেখানে আমাদের কি হয়, রেমেডিস এমনভাবে কাজ করে জ্যোতিষশাস্ত্রের মধ্যে, কিন্তু ইন্টারনাল প্রবলেম,
সেখানে রত্ন কাজ করে, সেখানে হোম কাজ করে। সেখানে তুমি যখন কোনো কাজ করে তখন আমরা কি করি, যে ভগবান যিনি পরমাত্মা, যিনি পরম তত্ত্ব, যেমন পরম তত্ত্বের যখন এই যে যদি শাস্ত্রের এই জগৎ সৃষ্টি করার ইচ্ছা হলো না, তখন প্রথমে আমাদেরকে আকাশ তৈরি করলেন, আকাশ সৃষ্টি করলেন। হ্যাঁ, আকাশের দেবতাকে বিষ্ণু ভগবান। আকাশ থেকে তৈরি হলো বায়ু, বায়ুর দেবতাকে, বায়ু থেকে হলো অগ্নি, অগ্নি দেবতা দুর্গা দেবী। বায়ু থেকে তৈরি হলো জল, জল দেবতা হলো গণেশ জি। জল থেকে তৈরি হলো পৃথিবী, পৃথিবী দেবতা হলো শিবজি। এই যে পঞ্চবসনা রয়েছে, এটা কিন্তু রেমিডিস। কিন্তু আমাদের যে পঞ্চভৌতিক শরীর রয়েছে না, আমাদের বলে থাকি এই যে অগ্নি, পৃথিবী, বায়ু, জল, এই যে পাঁচটি আমাদের যে বস্তু রয়েছে আমাদের শরীরে, এই পাঁচটি তত্ত্ব কিন্তু পাঁচটি দেবতা আমাদেরকে এই পৃথিবীকে কিন্তু করে রয়েছে। এবং শিবজি এই পৃথিবীর অধিষ্ঠাতা, যে শিবজি দুর্গাদেবীর মাধ্যম দিয়ে এই পুরো জগৎটাকে পালন করছেন। যেমন তুমি দেখবে দক্ষিণে যাও, ওখানে কার্তিকের উপাসনা হয়, শিবের একটা সুপুত্র। আবার তুমি পূর্বে যাও, এখানে মাতা দেবী বৈষ্ণদেবী বসে আছে, বৈষ্ণদেবী আছে। উত্তরে যাও, সেখানে বসে আছে কার্তিক ভগবান, ঠিক আছে। এবং তিনি স্বয়ং শম্ভু বসে রয়েছেন হিমালয়ে। তো তিনি কিন্তু আমাদের জগৎটাকে পুরোপুরি ভাবে চালাচ্ছেন, ভগবান শিবজি। এবং পরম তত্ত্ব যে পরমেশ্বর ভগবান, তিনি জগৎটা দুর্গা দেবী এবং শিবজিকে ছেড়ে দিয়েছেন, তোমরা চালাও। এবং সেখান থেকে তিনি তত্ত্ব তৈরি হলো, সত্য রজতম। সত্য হচ্ছে বিষ্ণুদেব, এই জগতের তিনি হলো পালন করছেন। ব্রহ্মাদেব রজগুণী, তিনি সৃষ্টি করছেন। যে ব্রহ্মা যদি সৃষ্টি না করতে হবে না, এমনভাবে সৃষ্টি তৈরি করেছেন না, আমাদের প্রত্যেকটা বস্তু এখানে প্রয়োজন। এবং তমগুণের অধিষ্ঠাতা শিবজি মহারাজ, সে তমগুণী। এবার শিবজি মহারাজের মধ্যে এমন তমগুণী গুণ রয়েছে যে পুরো জগৎটাকে তিনি পরিচালনা করছেন। কিভাবে পরিচালনা করছেন দেখো, শিব ঠাকুর তুমি দেখো, তাহলে তুমি একটা বিশাল বড় সায়েন্স তুমি বুঝতে পারবে। তিনি কিন্তু বসে আছে কিন্তু ইসেতে শ্মশানে, যুগী ত্যাগী, তাই না। কণ্ঠে ধারণ করেছে বিষ, মস্তকে চন্দ্র। যদি এক ফোঁটা বিষ যদি ভিতরে যায় তো কিন্তু মানুষ মারা যাবে। শিবজি কণ্ঠে ধারণ, তার নীলকণ্ঠ। চন্দ্রে অমৃত, মানে চন্দ্র অমৃত উপরে, আবার নিচে বিষ একসঙ্গে ধারণ করে রয়েছে। তার গলায় রয়েছে সর্প। আবার তুমি যদি পার্বতীকে দেখো, পার্বতীর সঙ্গে বসে রয়েছে তোমার হলো সিংহ। আবার শিবের বাহন হলো নন্দী, নন্দী ফিরিঙ্গি। তাহলে সিংহের খাদ্য কিন্তু সার। শিবজি কিভাবে কন্ট্রোল করছে দেখো, একদিকে মাতা দেবী বসে রয়েছেন, তার একদম পুরো তিনি প্রকৃতি স্বরূপা, প্রকৃতিকে কন্ট্রোল করছে। আবার তিনি যোগী, তিনি তার আত্মধ্যানেতে মগ্ন। তিনি তাকে বলা হয়েছে মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করেছে, কারণ সে যোগী। আবার একদিকে তোমার প্রকৃতিকে, সে নিজের আত্মজ্ঞানকে তিনি একদম বিভোর রয়েছে, আবার সেই জন্য প্রকৃতিকে তিনি কন্ট্রোল করছে। আবার সেই জন্য বিরোধাভাস, বিরোধী কিরকম, যেমন তুমি দেখো এদিকে যে পার্বতী দেবীর বাহন সিংহজি বসে রয়েছে, আবার এদিকে আবার শিবের বাহন হলো নন্দী ফিরিঙ্গি। এই যে দেখো, একজনে খাদ্য কারণ খাদ্য বলছে, তোরা থাকবি, কাউকে খাবি না, খাবি না, মানে সেটা শিবের শিক্ষা। আবার শিবের গলায় রয়েছে তোমার হলো ইসে সর্প, ময়ূর, কার্তিক মানে ময়ূর। ময়ূর আবার দেখছে কাকে, শিব সাপকে খাবে, খাও, কিন্তু খেতে পারবে না। আবার এদিকে গণেশের বাহন ইঁদুর, সাপ চাইছে ইঁদুর খেয়ে নেবে, কিন্তু না, শিবের সংসার এটা। বলছে তোমার সবাই সবাই খাবে, কিন্তু এখানে না, সবাই প্রেম ভাবে থাকো, এখানে প্রেমের জায়গা। আপনার রেমেডিস্টের মধ্যেই মানে হ্যাঁ 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 হ্যাঁ, এটা কেন বলছি, কারণ একটা জিনিস তোমাকে ভালো করে আমি বোঝার চেষ্টা করছি। কারণ কি, আমরা তো অনেক কিছু বুঝতে পারি না, জানতে পারি না, যেগুলো শাস্ত্রে রয়েছে। শাস্ত্র আমাদের বোঝার ক্ষমতা কোথায়? আমি তো জাস্ট তোমাকে একটুখানি দিচ্ছি, শাস্ত্র সমুদ্র সমান। আমি যে সব বুঝবো এটাও না। আমি তোকে কেন এত কথা বলছি, রেমিডিস করতে আমাদের কি কি দেখতে হয়। একটা ব্যক্তি যদি আমার কাছে আসে, যদি রেমিডিস করতে হয়, রেমিডিস সহজ জিনিস না, আর প্রেডিকশন করা খুব সহজ।
আমি কোনো দেখলাম হাত দেখলাম তো ব্লিচিং করে দিলাম, কিন্তু আসলে রেমিডিস কিভাবে তৈরি করা যায়, ডায়াগনোস্টিক কে করতে পারে? যে ভালো ডায়াগনোস্টার, যে ভালো রেমিডিস করতে সেই হলো করতে পারে। তো এই জিনিসটা দেখতে গেলে তোমাকে এই তত্ত্বটা জানতে হবে যে আমাদের যে শরীরের মধ্যে 5টি তত্ত্ব রয়েছে, হুম, কোন গ্রহের জন্য কোন তত্ত্বটা আমাদের বেশি হচ্ছে বা কম হচ্ছে, হুম, সেইটির উপর ডিপেন্ড করে। এখন তোমার রবি মানে অগ্নির তেজ কম আছে, এখন তোমাকে যদি একটা মুক্ত করে দিই, জলের পাওয়ার দিয়ে দিই, তাহলে হবে? একদমই না, হবে না। এখন তো মঙ্গলের পাওয়ার বেশি আছে, এখন তোমার যদি মঙ্গলের পাওয়ার আবার যদি ডবল দিই তাহলে হবে না, একদমই না। ওখানে আলাদা কাজ করবে। তো এই যে জিনিসগুলো আমাদের যে দৃষ্টি এবং আমাদের যে দৃষ্টির সঙ্গে সঙ্গে যদি স্বাস্থ্যের যে একটা ভূমিকা, হুম, হুম, যদি স্বাস্থ্যের মাধ্যমে যেমন রেমিডিস করার একটা বিষয়, এবং এই রেমিডিসটা কিভাবে হবে তার জন্য এই যে আমাদের যে পদ্ধতি রয়েছে, যে শাস্ত্রীয় পদ্ধতি, এটাকে মানতে হবে। তাছাড়া আমরা কোনোভাবেই আমাদের জীবনকে নিরোগভাবে সুস্থভাবে বাঁচাতে পারবো না। যাক, খুব ভালো লাগলো, মানে আপনার কাছ থেকে মানে এত কিছু জানতে পেরে আমি খুব আপ্লুত, খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ। আমি চাই আবার আপনি আমাদের পডকাস্টে আসবেন। তা আমি আমার বন্ধুদের, ইভেন যারা ইউটিউব থেকে বা ফেসবুক চ্যানেল থেকে যারা আমাদের আজকে ভিডিওটা দেখবে, তো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব, ফেসবুক থেকে একটা ফলো আর লাইক করতে কিন্তু একদম ভুলবে না। আজকের মতো এখানেই সমাপ্ত। নমস্কার। নমস্কার সকলকে বন্ধুগণ।